আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি যে লাস্ট ভিডিও আপলোড হয়েছিল যেতে আমার ইংরেজি কম্পালসারি যে পেপার ছিল ওর রিভিউ করা হয়েছিল বাই মিস্টার স্বাগতম গুহ। আর উনি ওই ভিডিওতে যতগুলো পয়েন্টস মেনশন করেছিলেন বা আমার ভুল হোক বা ওতে আমি যা ভালো পয়েন্টস লিখেছিলাম ওটা হোক, এফর্টটা ভালো ছিল। আমি অ্যাজ আ অ্যাসপাইরেন্ট ওই এফর্টকে অনেক অ্যাপ্রিসিয়েট করলাম। আশা করি ওই এফর্ট আপনাদের জন্য কিছু বেনিফিশিয়াল হবে। তাছাড়া আরেকটা জিনিস ছিল যে আপনারা কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্টস লিখেছেন। কমেন্টসে আপনারা নিজের যা রিকোয়ারমেন্ট ছিল ওটাও লিখেছেন, যা কোয়ারি ছিল ওটাও লিখেছেন, আর কিছু কনফিউশন আছে ওটাও লিখেছেন। আমি চেষ্টা করছি ওই সব প্রশ্নের উত্তর দেওয়াটা। নট অনলি কমেন্ট সেকশন, কয়েকটা প্রশ্ন আমার টেলিগ্রামে মেসেজের মাধ্যমে এসেছে, কিছু ফেসবুকে এসেছে। তো যত পারবো আমি চেষ্টা করবো আমার উইজডমে বা আমার নলেজে যা আছে ওকে লাগিয়ে আপনাকে অ্যান্সারটা দিই। প্রথমে স্টার্ট করছি লাস্ট ভিডিওতে যা কমেন্ট ছিল ওকে নিয়ে। আর কমেন্টসে প্রথমে ছিল কি, স্যার প্লিজ হেল্প আস টু ডেভেলপ আর রাইটিং স্কিলস। দেখুন, রাইটিং স্কিলস ডেভেলপ করার জন্য অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছিলাম আহ, প্রথমের দিকে। আপনি একবার ওকে দেখে নিন, ঠিক আছে? ওটা উর্দু নিয়ে কথা ছিল, কিন্তু ফার্স্ট পোর্শনটা সবার জন্যই ছিল। তাছাড়া আজকে আমি আবার বলে দিচ্ছি যে রাইটিং স্কিল ঠিক করার জন্য শুধু একটাই কাজ আছে, যে আপনার রাইটিং স্কিল ঠিক করতে পারবে ওটা আপনাকে লিখতে হবে। যে কোনো একটা টপিকে আপনি লিখুন। আপনি অনেকগুলো শব্দ ব্যবহার করে লিখতে পারবেন, অনেকগুলো পয়েন্ট লিখতে পারবেন, এরকম প্রথমবারে তো হবে না। ইট উইল টেক টাইম। আমি আমার ভিডিওতে বলেছিলাম কি আমার ইংরেজিটা ভালো হলো ওর একটা কারণ ছিল কি আমি অফিসে আমার মতন ইংরেজি লিখতাম, ওই কপি পেস্ট আমি করতাম না। কপি পেস্ট করলে অসুবিধাটা কি, আপনি নতুন কিছু ক্রিয়েটিভিটি করতে পারবেন না। আমি যে সময় নতুন ছিলাম আমাকে এটাই শেখানো হলো কি কপি পেস্ট করে দিন। 2-3 দিন আমি কপি পেস্ট করেও ছিলাম। তারপরে ভাবলাম কি আমার স্কিলটা কোথায়। ইংরেজি ডেফিনেটলি আমার খারাপ ছিল। আমি আমার ইংরেজির যে 17, 18, 19 এই 3 বছরের কম্পালসারি পেপারটাও টাইম পাচ্ছি না। ওটা পিডিএফ করে আপলোড করে দেবো, যদি পারবো কেউ রিভিউ করাবো। ওতে মার্কস অনেক বাজে ছিল, বাজে মানে বিলো 80 এরকম মার্কস ছিল। তো ডেফিনেটলি কিছু খারাপ ছিল লেখাটা, সেই জন্যই মার্কসটা কম এলো। আফটার সো মেনি ইয়ার্স আমার মার্কস 128 বা 122 হোয়াট এভার যা মেনশন আছে, আমি এক্স্যাক্টলি নোটিস করিনি এখন অব্দি। ওতে ছিল ওই মার্কসটা এলো। তো এই 70 থেকে 120 প্লাস মার্কসের যে জার্নি আছে, এই জার্নিতে আমি আলাদা করে কিছু লিখিনি। আর আপনি লিখতেও পারবেন না খুব বেশি, কারণ টপিক আপনার মতন আসবে না। টপিক অলরেডি মেনশন করা আছে কোয়েশ্চেনে, আপনাকে টপিক অনুযায়ী একটা কথা লিখতে হবে। তো ওর জন্য আপনার লেখার একটা কোয়ালিটি থাকতে হবে, স্কিল থাকতে হবে আপনার ভেতরে। তো এই লেখার স্কিল আমি অফিস থেকে পেয়েছিলাম ফরচুনেটলি। আপনাদের যদি এরকম সুযোগ না পান, আমি সুযোগ বলছি কারণ আমি পজিটিভ নিচ্ছি জিনিসকে, নেগেটিভ নিয়ে এমনি কোনো লাভ হয় না। তো আমি সব জিনিসকে চেষ্টা করি পজিটিভ নেওয়ার। আমি এই যে অফিসে চাপ ছিল বা কাজ ছিল একে পজিটিভ নিচ্ছি, আমার পক্ষে তো পজিটিভ প্রুভ হয়েছে। আপনি যদি এরকম কিছু না পান তাহলে বাড়িতে নোট লিখুন, ছোট নোট লিখুন, কোনো প্যারাগ্রাফ এসে লিখুন, যা আপনি পারছেন ওটাই লিখুন। প্রথমে কোনো বই একবার পড়ে তারপরে লিখুন। আপনি ভুলবেন, মুখস্থ করবেন না। মুখস্থ করাটা ছেড়ে দিন। মুখস্থ করে আপনি কোনোদিনও ভালো মার্কস বা ভালো একটা রাইটার হতে পারবেন না। মুখস্থ করাটা বন্ধ করে দিন, আপনি লেখা স্টার্ট করুন। লিখতে লিখতে দেখবেন আপনার স্কিলটা অটোমেটিকলি ডেভেলপ হবে। প্রথমে তো এটাই করুন, তারপরে আশা করি পরে সম্পর্ক থাকবে যদি, আমি আরো গাইড করে দেবো যত আমি পারি। আই এম নট আ ভেরি গুড রাইটার। আমার উর্দু বা, যেহেতু উর্দু আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, আর আমার ইংরেজি দুটোই মোটামুটি এক মতন আছে। জাস্ট আমি লিখে নিই, কিন্তু খুব বেশি ভালো নেই। আমি চেষ্টা করবো আপনার হেল্প করার যত পারি। এখন অবধি আমার অ্যাডভাইস এটাই আছে কি আপনি লেখাটা স্টার্ট করুন। অ্যাজ ফার অ্যাজ পসিবল যত পারেন আপনি লিখুন। লেখার পরে আবার ওই যে বই আপনি পড়ে
এসে বা প্যারাগ্রাফ লিখেছেন, ওকে আবার দেখুন কি কি পয়েন্টস মিস হয়েছে, আবার চেষ্টা করুন, নতুন একটা পয়েন্ট চেষ্টা করুন। তার কিছুদিন পরে দেখবেন একটা ওই বইতে কিছু একটা টপিক আছে, আপনি না পড়ে ওই টপিকের উপরে লিখুন, তারপরে ওই বইয়ের সাথে মেলান। যদি কোনো গাইড না থাকে বা গাইড থাকেও, আমি প্রথমে এটাই বলবো কি আপনি নিজেকে আগে একটা বইয়ের মাধ্যমে প্রিপেয়ার করুন, তারপরে কোনো টিচারের কাছে যান। কারণ একটা ভালো জায়গায় গিয়ে আপনার যদি ক্রিটিক হয়, তাহলে ওটা আপনাদের লাভদায়ক হবে। কিছু জানেনই না, কিছু লিখতেই পারছেন না, ওইখানে কেউ যদি আপনার লেখাকে ক্রিটিক করে, আপনার কোনো লাভ হবে না, ওটা আপনি ডিমোটিভেট হয়ে যাবেন উল্টো। তো আমি আশা করি অ্যান্সারটা দিতে পেরেছি এটা। আরেকটা ছিল কি, স্যার প্লিজ দিস টাইপ ক্লাসেস প্লিজ প্রোভাইড। দেখুন এইটা তো ক্লাস না, একটা আমি চেষ্টা কেন করেছি এটা, কারণ আমি অ্যাজ এন অ্যাসপাইরেন্ট অনেকগুলো আপস এন্ড ডাউন দেখেছি। আপস এন্ড ডাউন দেখার কারণ আছে কি, কোনো গাইড ছিল না, এমন ছিল না কি আমার যে অফিস টাইম ছিল ওটা অনেক টাফ ছিল। প্রথম কয়েক বছর তো ছিল অনেক টাফ, তারপরে টাইম তো পেয়ে গেলাম। কিন্তু there was financial problem at my home as I was the eldest son of the family. আমাকে একটু বেশি খাটনি করতে হতো, তো 2-3টে শিফটে কাজ করতে হতো, বেশিরভাগ টিউশনই পড়াতাম, তো ফ্রম মর্নিং টু লেট নাইট। তো এই জন্য আমি প্রপার টাইমটা দিতে পারতাম না। আপনার সাথে আপনারও কিছু সমস্যা হবে। তো আমি এই পিরিয়ডে দেখেছি কি শুধু বই পড়লে কিছু হয় না। আমি বই পড়ে তো চাকরি পাইনি, এটা তো অ্যাটলিস্ট আমি নিজেকে জানি। হ্যাঁ, পরীক্ষা পাস করার জন্য আপনাকে কোয়েশ্চেন সলভ করতে হবে, আর যে প্যাটার্নে পরীক্ষার ডিমান্ড চাইছে, ইউ হ্যাভ টু ফুলফিল দ্য ডিমান্ড। তো ওই ডিমান্ডের ক্ষেত্রে কিছু একটা জিনিস থাকে যাকে আমরা গাইডেন্স বলি। গাইডেন্সে কি থাকে কি, যদি প্রপার গাইডেন্স পাওয়া যায়, গাইডেন্সটা মানে আজকে আহ, আমি জানি না কত বলা উচিত আছে কিনা, বিকজ আই হ্যাভ ফাউন্ড এভরি টম ডিক অ্যান্ড হ্যারি অ্যাজ আ গাইডেন্স। যে নিজেই 2 বছর পরীক্ষা দিয়েছে, ও আজকাল টিচার হয়ে যাচ্ছে। তো এর মতন পঙ্গা পণ্ডিত আপনি অনেক পাবেন। সেই জন্য আমি ওদেরকে গাইডেন্স বা গাইড বলছি না, ওদের গাইডেন্সকে অ্যাপ্রোপ্রিয়েট বলছি না। আমি এটাও বলছি না কি আপনি আমার গাইডেন্স যে আমি বলছি ওকে আহ, ভালো বলুন, আপনি রিজেক্টও করতে পারেন, বাট কোনো একটা জিনিসকে রিজেক্ট করার আগে বা অ্যাকসেপ্ট করার আগে ওর উপরে চিন্তা ভাবনা করার অনেক দরকার আছে। আমি বলেছি, আরো একজন বলেছে, আরো একজন বলেছে, সবার কথা শুনুন, কথা শুনতে কোনো লস নেই, কিন্তু কার কথা বেশি ফিজিবল আছে, ইউ হ্যাভ টু ascertain it with respect to your problems, your availability, your resources. আপনার প্রবলেম আছে, আপনার সলিউশন আলাদা হবে, অন্য একজনের প্রবলেম আছে, ওনার সলিউশন আলাদা হবে। তো আমি এটাই ভেবে দিয়ে এইসব ক্লাসেস বা লেকচার্স আপলোড করছি যে যে ছোট ছোট জিনিস আছে ব্যাপার, এই সব জিনিস আপনি যদি ঠিক করে নেন, তাহলে আপনার বড় প্রবলেম অটোমেটিকলি আপনি উদ্ধার করতে পারবেন, ওই প্রবলেম থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আমি এটা বলছি না কি বই পড়ুন, বই পড়লে কিছু হয় না, মানে পরীক্ষা পাস করার ক্ষেত্রে বই পড়ে পরীক্ষা পাস জীবনে করতে পারবেন না, এটা একদম 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। বইকে আপনি অ্যাজ আ সাপ্লিমেন্ট ধরুন। আরও অনেক জিনিস আছে যে পরীক্ষা পাস করার জন্য, কম্পিটিটিভ পরীক্ষার কথা বলছি, একাডেমিক বলছি না, অনেকগুলো এলিমেন্টস আছে যারা নিজের একটা রোল প্লে করে, আপনাকে ওদের রোলকে বুঝতে হবে, করতে হবে। তো এখন ক্লাস বলছি না, এখন এরকম গাইডেন্স আমি টাইম টু টাইম চেষ্টা করছি আরও ভালোভাবে বা রেগুলারভাবে কিছু করব। এই যে ভিডিও হচ্ছে, ইট ইজ অ্যান অ্যাটেম্প ফর দ্যাট পারপাস টু। আর একটু সুযোগ পাই যদি, তো আমরা প্রপার ক্লাসেস স্টার্ট করার একটা চেষ্টা করছি। একটু টাইম হচ্ছে না। আর আমাদের টিম যে আগের মতন ছিল ওটাও এখন সবারই চাকরি হয়েছে, মোটামুটি টাইম শিডিউল ওনারাও ম্যানেজ করতে পারছেন না। যদি সব কিছু ঠিক থাকে, we will inshallah definitely provide you free classes on YouTube channel, and I hope ke যদি ওটা হয়, আপনি you will find how much our lectures are different from the lectures available on the other platforms. They are also good. We will prove ourselves also good inshallah. তারপর আছে
অনেক ধন্যবাদ, ভয়টা কেটে গেল। ঠিক আছে, অনেক মানে এটাই দরকার। ভয়টা কেটে গেলেই সবকিছু হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, একজন আছে, নট সো হার্ড, দিস ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, বাট কারেন্টলি আই এম প্রিপেয়ারিং ফর এসএসসি সিজিএল, দ্যাটস ওয়াই আই এম নট ফোকাসিং অন মাই রাইটিং স্কিল রাইট নাও। মিস্টার রাহুল 0210P, দেখুন ভালো কথা আছে, আপনি এসএসসি সিজিএল দিচ্ছেন। আমার মনে হচ্ছে আপনি ইউ আর এন অফিস ইন দিস ফিল্ড, নতুন নতুন আপনি কম্পিটিটিভে ঢুকেছেন। আপনি আগে সিজিএল এর প্রিপারেশন করুন, সিজিএল চাকরিটা পেয়ে যান, তারপরে আপনি অন্যদিকে যান। আর ইট ইজ নট সো হার্ড, আই অলসো অ্যাকসেপ্ট ইট ইজ নট টু সো হার্ড, বাট ইট ইজ নট সো ইজি টু। তো যে কোনো পরীক্ষা হোক, ওয়েদার ইট অফ পিওন অর সিভিল সার্ভেন্ট, আপনাকে খাটতে হবে প্রত্যেকটা পরীক্ষায়। আপনার কোয়ালিটির সাথে, কম্পিটেন্সির সাথে একটা লাক ফ্যাক্টরও থাকে। তো আপনাকে এটাই বলবো কি, আপনি ডেফিনেটলি যে সিজিএল করছেন আগে ওটাই করুন, তারপরে এখানে আসবেন। আর ওটা হয়ে যাক আগে, ঠিক আছে? ওটা হয়ে যাক আগে, তারপরে বলাটা বেশি উচিত। আর ইট ইজ ইররিলেভেন্ট টু দিস টপিক, আমার এটা মনে হচ্ছে। কারণ আপনার যদি সিজিএল করছেন তাহলে এখানে ডব্লিউবিসিএস এর এটা বলার কোনো মানে নেই। এটা চাইল্ডিশ বিহেভিয়ার আছে, অ্যাভয়েড করুন, এটা ভালো হবে। প্লিজ স্ট্র্যাটেজি ফর ডব্লিউবিসিএস 2024 and হাউ টু অ্যাভয়েড মিস্টেক্স। অলরেডি আমি রিপ্লাইটা দিয়ে দিয়েছি। আপনি আপনার মিস্টেক্স যে আপনি করেছেন, মিস্টেক্স করতে হবে, মিস্টেক্সকে অ্যাভয়েড করার জন্য মিস্টেক্স করতে হবে, মিস্টেক্সকে ধরতে হবে, ধরার পরে শিখতে হবে কি এটাই মিস্টেক যদি যদি ছিল, আমি ওই মিস্টেক্সটা আর রিপিট করব না। আর কোনো দ্বিতীয় ব্রহ্মাস্ত্র আমার কাছে নেই, আপনাকে রিপিটেশন বন্ধ করতে হবে। কম্পালসারি বেঙ্গলি পেপারের উপর ভিডিও দিলে উপকৃত হতাম। আমি চেষ্টা করেছি, একজন আমাদের ব্যাচমেট আছেন ডিএসপি, ওনার সাথে কথা বলেছি, বাট নান অফ দেম আর রেডি টু শেয়ার দেয়ার ভিউজ অন হাউ টু রাইট বেঙ্গলি পেপার। আর আমার বেঙ্গলি ছিল না। আমি চেষ্টা করছি আরও একজনের সাথে কথা বলতে, বাট আমি যদি নিজেই স্যাটিসফাই না হই তো ওনার ভিডিও বানিয়ে কী লাভ। সেই জন্য আমি আপনাকে ভিডিও বাংলার উপরে এখনো অব্দি তো কিছু করতে পারছি না। চেষ্টা করব যদি ভালো কোনো একজন এরকম মানে আমি পাই। আমি জাস্ট অফিসার নিয়ে বলছি না কি একজন অফিসার হয়ে গেছে তো উনি ভালো হবেন, আই ডোন্ট বিলিভ ইন দিস। অফিসার হয়ে যাওয়াটা একটা আলাদা আহ, জিনিস আছে, আর কোয়ালিটি হওয়াটা আলাদা জিনিস। আমি এটা বিশ্বাস করি কি আমার থেকে অনেকগুলো লোক ট্যালেন্টেড আছে যারা এখন অব্দি চাকরি পায়নি, পরীক্ষা কোয়ালিফাই করতে পারেনি। আর এরকম অনেক বোকা লোকরাও আছে যে আমার থেকে সিনিয়র হয়ে বসে আছে। তো চাকরি পাওয়াটা ইজ নট এ প্যারামিটার টু জাজ ইউর স্কিল অর ইউর ট্যালেন্ট। তো আমি যদি এরকম কোনো লোককে পাই যাকে দেখে আমি নিজেই স্যাটিসফাইড হব, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে বাংলা নিয়ে একটা ডেফিনেটলি ডিসকাশন করবো। কিন্তু বাট আমি এটা বলছি এখন কি, ওয়েদার ইট বি বাংলা আর ইংরেজি হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, লেখার কিন্তু স্টাইলটা মোটামুটি সেমই থাকে। আপনাকে লেখার স্টাইলটা শিখতেও হবে। তো একটা ভিডিও আমি কয়েকদিনের পরে উর্দুর উপরে বানাবো। আপনি আহ, যদি পারেন ওকে ডেফিনেটলি শুনুন। এটা দেখবেন নাকি উর্দু আছে, এটা ল্যাঙ্গুয়েজ আছে লেখার জন্য। কি কি জিনিস হতে পারে আমি ওখানে শেয়ার করব টাইম পেলে। তো আপনি চাইলে ওকে দেখতে পারেন। মানে উর্দু হবে, একটা মিসকনসেপশন আছে কি অন্য ভাষার রিভিউটা দেখবো না, ল্যাঙ্গুয়েজের রিভিউটা দেখুন। কারণ ল্যাঙ্গুয়েজ লেখার পদ্ধতিতে সবার মোটামুটি সেমই থাকে, লিটারেচার যেটা। তো আমি বেঙ্গলি এখন অব্দি কিছু করতে পারছি না, সরি ফর দ্যাট। স্যার, ক্যান ইউ প্লিজ প্রোভাইড দ্য ফরম্যাট অফ আরটিআই? এটা আরও অনেকজন বলেছে আরটিআই জন্য। দেখুন আমি যবে থেকে এই মেসেজটা পেয়েছি আমি প্রায় চেষ্টা করে যাচ্ছি। আহ, এমনি তো বলে দিতে পারি, কিন্তু আজকে বলেও দেবো যেহেতু আমি ফেল হয়ে গেছি। আমি আমার একজন কলিগকে দিয়ে পাঠিয়েছিলাম পিএসসিতে, তো ওনার কাছে ওই পিএসসির রিসিভিংটা ছিল। রিসিভিং আমি যদি আপনাকে দেখিয়ে দিতাম তো আমি আপনার বেশি কনফিডেন্সটা হতো কি আচ্ছা এত সিম্পল লেটারটা ছিল। কিন্তু আনফর্চুনেটলি উনি খুঁজে পাচ্ছেন না। ওনাকে প্রায় আমি 2 সপ্তাহ ধরে একটু ডিস্টার্ব করলাম, বাট উনি ফাইনালি বললেন কি না, অফিসেও নেই, বাড়িতে ওনার শিফট হয়েছে, তো হতে পারে কাগজটা আনফর্চুনেটলি কোনো মিসপ্লেস হয়ে গেছে। ওনার ফোনে একটা ফটো ছিল, সেটা ফোন ওনার হারিয়ে গেছে, তো এখন ওটা রিকভার করাটা মুশকিল। বাট আমি আপনাকে একটা ফরম্যাট দিয়ে দেবো, আহ, এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, না হলে আলাদা একটা ভিডিও বানিয়ে ওখানে বানিয়ে দেবো। আর একটা জিনিস ইম্পর্টেন্ট আছে,
আমি যা লিখেছিলাম ওটাকে শুনুন, আমি জাস্ট ভেরি সিম্পল, আপনি আমার অলরেডি ইংরেজি পেপারটা দেখেছেন, লেটার আমি অনেক ব্রিফ লিখি। আমি লিখেছিলাম টু দ্য চেয়ারম্যান, আই মোহাম্মদ হারুন, রেসিডেন্ট অফ সো অ্যান্ড সো, কারণ ওনারা পোস্টাল অ্যাড্রেস ওনাদের লাগবে আরটিআই রিপ্লাই পাঠাতে জন্য, সেই জন্য আমি অ্যাড্রেসটা মেনশন করেছিলাম। নাহলে আপনি লাস্টে মেনশন করতে পারেন। তো আই মোহাম্মদ হারুন, রেসিডেন্ট অফ সো অ্যান্ড সো অ্যাড্রেস, ডু হেয়ার বাই নিড টু sort for the following information under RTI Act 2005, ফুল স্টপ। তারপরে যা যা আমার রিকোয়ারমেন্ট ছিল ওটা লিখেছি। রিকোয়ারমেন্ট আপনি আমার যে আরটিআই রিপ্লাই আছে ওর কপিটা আমি আবার লাগিয়ে দেবো। ওই রিপ্লাইতে যা ছিল কি লাস্ট 2017 থেকে 2020 অবধি আমি যা মেন্স দিয়েছি, আমি রোল নম্বরটা উদ্ধার করতে পেরেছিলাম যেহেতু অ্যাডমিট কার্ড আমার কাছে ছিল। তো আমি ওই রোল নম্বর দিয়ে সবার চেয়েছিলাম, এটা ইজি থাকে। নাহলে আপনি নাম দিয়েও চাইতে পারেন। নাম দিলে একটা সমস্যাটা কি আছে, অনেকগুলো লোক একটাই নামে হতে পারে। তো যদি একটা কোনো একটা প্রাইমারি কি বা ইউনিক নাম্বারের মতন, ইউনিক আইডেন্টিফিকেশন মতন কোনো একটা ফিচার যদি দিয়ে দেন তাহলে ওটা বেশি সুবিধা হবে। আমি রোল নাম্বারটা দিয়েছিলাম প্রত্যেক বছরে। আর 2017 থেকে 2020 অবধি উর্দু কম্পালসারি, ইংলিশ কম্পালসারি, উর্দু অপশনাল 1, উর্দু অপশনাল 2, এই 4টে পেপার প্রত্যেক বছরের আমি পেয়ে গেছি। তো আপনিও পেতে পারেন। 2 নম্বর আমি আরেকটা জিনিস সাথে অ্যাড করেছিলাম কি 2020-20 আমার যে প্রত্যেকটা পেপারে কত মার্কস এসেছিল আমার ও মার্কস জানার দরকার হচ্ছে, তো আমি মার্কসটা পেয়েছিলাম। আমি ডিসক্রিপশনে আমার আরটিআই যে রিপ্লাই এসেছে ওটাও দিয়ে দিচ্ছি আপনাকে। বাদ বাকি যে তথ্য এসেছে অ্যান্সার স্ক্রিপ্ট, এখন অবধি আমি ওকে পিডিএফ বানাতে পারিনি। পিডিএফ বানাতে একটু টাইম লাগছে, টাইম পাচ্ছি না এখানে। যেদিন হয়ে যাবে আমি আপলোড করে দেবো, আশা করি তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। আমি মানে নিজেই বুঝতে পারছি একটু দেখে লাভ নেই, বাট আনফর্চুনেটলি কিছু সমস্যা আছে আমারও, তো আমি ওকে করে দেবো। তো এই একটা লেটার ছিল, ভেরি সিম্পল। লেটার লেখার পর আমি দুটো জিনিস অ্যাড করেছিলাম যেটা মোটামুটি সব আরটিআইতেই লিখতে হয়, কে দ্য আন্ডারস্ট্যান্ড ইজ রেডি টু পে হোয়াট এভার অ্যামাউন্ট ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু অ্যাভেল দ্য সেড ডকুমেন্টস। কারণ প্রত্যেকটা পেপারে পার পেজ 2 টাকা করে ওরা চার্জ করবে যত পেজেস আপনি পাবেন। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিসটা কি আছে আমি আপনার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। একটা গভর্নমেন্ট অফ লিগাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট আছে, ওইখানে মেনশন করা আছে, এমনিও আরটিআইতে লেখা আছে কি যে কোনো পেমেন্টের প্রভিশনটা প্রেসক্রাইব করা যাবে। ডিফারেন্ট গভর্নমেন্টস নিজের সিস্টেম অনুযায়ী ওকে প্রেসক্রাইব করবে, তো ওটা অ্যাকর্ডিংলি ফলো করা হবে। এখন একজন বলেছিলেন আমাকে, মনে হচ্ছে এই ভিডিওতেই বলেছিলেন যে উনি আইপিও করেছিলেন। দেখুন, অ্যাকচুয়াল আরটিআই অ্যাক্টে লেখা আছে আপনি ডিমান্ড ড্রাফট, মানি অর্ডার, আইপিও এসব করতে পারেন। স্ক্রিনেও আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অফ ₹10, ডিমান্ড ড্রাফট ফর ব্যাংকার্স চেক, এটা আপনি দিতে পারেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে একটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। আমি স্ক্রিনে ওটাও আপনাকে দিচ্ছি। এখানে লেখা আছে কিন্তু 10 টাকা কোর্ট ফি দিতে হবে। কোর্ট ফিটা কি দেখুন, এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা আছে কোর্ট ফি। ওকে, আপনি কোর্টের ভেন্ডার থেকে, স্ট্যাম্প ভেন্ডার থেকে পাবেন। আমি অনেকগুলো কিনে রেখেছি না অনেক, মানে, তো আমি আরটিআই করেছিলাম এটাই। এটা আপনি লাগাবেন লেটারের উপরে আর পাঠিয়ে দেবেন। আপনি বাই পোস্ট পাঠান বা পার্সোনালি গিয়ে জমা করুন, সেটা সমস্যা নেই। ওদের কাছে ডেলিভার হলেই আশা করি আমি পেয়েছি, আপনারাও পাবেন। তো এই সিম্পল প্রসেস ছিল, একটা লেটার লিখেছি, 10 টাকার কোর্ট ফি লাগিয়েছি আর পাঠিয়ে দিয়েছি। আপনি আইপিও করতে পারেন, বাট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নিজের ওয়েবসাইটে স্ট্রিক্টলি মেনশন করেছে শুধু কোর্ট ফি। তাহলে আমি আপনাকে বলবো আইপিও বা অন্য কোনো মাধ্যম না করে ডাইরেক্ট আপনি কোর্ট ফিটাই করুন, এটা বেশি উচিত। 10 টাকা সব জায়গায় লাগবে, আশা করি হয়ে যাবে। অনলাইন হলে ভালো হতো, বাট ওয়েস্ট বেঙ্গলে অনলাইন আরটিআই কোনো সুবিধাই নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের যত ডিপার্টমেন্ট আছে ওদের কাছে একটা একটা কমন আরটিআই জন্য ওয়েবসাইট বানিয়েছে, তো ওটা অনেক সুবিধা কি আপনি অনলাইন পেমেন্ট করে দিচ্ছেন। বাট আনফর্চুনেটলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন অব্দি তো আমি কোনো ওয়েবসাইট পাইনি যেখানে অনলাইন আরটিআই করার সুবিধা আছে। তো তাহলে আপনাকে এখানে অফলাইন করতে হবে, আর এখানে মনে রাখবেন আপনাকে কোর্ট ফি দিতে হবে। ব্যাস এটা দিন, ইনশাল্লাহ আপনি আপনার ডকুমেন্টসটা পেয়ে যান। দেবলিনা রয়, আশা করি আপনার অ্যান্সারটা হয়ে গেছে। ওয়াই দেয়ার ইজ উর্দু মেনশন, ভুল করে হয়ে গেছিল।
দাদা পারলে আমাদের সাথে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ডেসক্রিপটিভ নোটস শেয়ার করবেন। দেখুন আমার কাছে নোটস বলে কিছু নেই, মানে বিশ্বাস করুন আমার কাছে কোনো নোটস নেই। নোটস আমি বিশ্বাসও করি না, কারণ ধরুন আমি এটা নোটস বানিয়েছি, আমি আমার মতন বানাই। যেমন আমার হিস্ট্রি নোটস অনেক ডিটেল থাকে। আমি দু একবার চেষ্টা করেছিলাম অনলাইন মানে পড়ানোর সময় নোটস বানানোর, তো অত টাইম পাইনি, কিন্তু রাফলি একটা নোটস বানাই, তো ওই ইনফরমেশন প্রচুর থাকে। এখন আমি আমার মতন ওই ইনফরমেশন অ্যারেঞ্জ করেছি বা আমি মুখস্থ করছি, আপনাকে আপনার মতন করতে হবে। তো নোটস যে লোকটা বানায়, যদি বইয়ের ভাষাটা তুলে কাগজে লিখে দিচ্ছে, তাহলে আপনি বই পড়ুন না, কেন কাগজও নষ্ট করছেন, নিজের টাইমও নষ্ট করছেন। আর যদি নিজের মতন লিখছেন, তাহলে আপনি আপনার মতন লিখছেন, সেটা তো আমার মতন হচ্ছে না, তো আমি আপনার নোটস পড়ে কি করবো? একটা গাইডেন্সের জন্য যদি লাগে, আমি বলবো আপনি বইকে ফলো করুন, ইট ইজ দ্য বেস্ট গাইড। আর তাছাড়া আমার কাছে নোটস কোনো দিনও ছিল না, আজকেও নেই। তো আমি আপনাকে নোটস বলতে পারবো না। আমি অলরেডি প্রথম দিকে একটা ভিডিও বানিয়েছিলাম, ওইখানে আমি বলেছিলাম, এটা বিশ্বাস করুন আমি সব কিছু ঠিক ঠিক বলেছি। আমি মোবাইল ফোনের বেশি ব্যবহার করেছি। আমি অ্যাপ্লিকেশন, ওই সেই সময় ওইসব অ্যাপ্লিকেশন অনেক ভালো ছিল, এখন তো অনেকগুলো সব সমস্যা হয়ে গেছে। তো ওইসব অ্যাপ্লিকেশনসের অনেক বেনিফিটেড হয়েছি, আমি খুব ভালো করে ইউজ করেছি। আপনারাও করুন, যদি এরকম কিছু থাকে আমি ডেফিনেটলি শেয়ার করবো, বাট অ্যাট প্রেজেন্ট আমার কাছে কিছু নেই। আর ইংরেজির ডেসক্রিপটিভ নোটসে কি আছে, ইংরেজি রাইটিং স্কিল আছে, আপনাকে রাইটিং স্কিল শুধু লিখতে হবে, না লিখলে কিছু হবে না। ইউজার স্যার, এটা কি ব্ল্যাক পেন ইউজ করে লেখা আছে? এটা ব্লু পেন ছিল আশা করি, আমি জেনারেলি ব্লু পেন ইউজ করি পরীক্ষাতে। স্যার পিডিএফ পাওয়া যাবে? ইয়েস পাওয়া যাবে। ডব্লিউবিসিএস এর কি দুর্নীতি হয়? আর ডব্লিউবিসিএস এর দুর্নীতি হয়, কি বলবো, হয় না সেটা তো বলা মুশকিল। 2017 যে ঘটনা আছে ওর উপরে কোর্ট কেস চলছে। আনফর্চুনেটলি আমাদের জুডিশিয়ারি সিস্টেম কেমন আছে আপনি দেখে নিন। 17 থেকে আজকে 24 হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, একজন চাকরি পেয়ে গেছে। যদি পরীক্ষা ও না দিয়ে থাকে আর চাকরি পেয়ে গেছে, তারপরে চাকরিটা হওয়ার পরে ও সার্ভিস এনজয় করছে। ঠিক আছে, তো দুর্নীতি হয় না বলা মুশকিল। ঠিক আছে, দুর্নীতি তো দু একটা আমি নিজেই মানে যে ইউটিউবের মাধ্যমে দেখেছি ওটা জানি। আর ওপেনলি কিছু হয় না, যে কোনো জায়গায় আপনি চলে যান, ওপেনলি কোনো জায়গায় দুর্নীতি জানা যায় না। কিন্তু আমি এটাই বলবো কি, দুর্নীতি হয় কি হয় না, ওর থেকে বেশি আপনার চাকরিটা আপনি কি করে পাবেন এটা যদি মাথায় লাগানোটা ভালো। দেখুন ওই দুর্নীতি হয়েছে 17 বছরে, আমিও ইন্টারভিউ দিয়েছিলাম, ফেল হয়েছি। 18তে তো মেন্স কোয়ালিফাই করতে পেলাম না, 19-এ ইন্টারভিউ দিলাম, ফেল হলাম। 20-তে আবার ইন্টারভিউ দিলাম, চাকরি পেলাম। তো এই চাকরি পাওয়ার থেকে 6বার আমি ফেল করেছি, 7th অ্যাটেম্পটে আমি পাস করেছি। 10 বছর, 9 বছর মোটামুটি আমি এই আমার এই চেষ্টাকে দিয়েছি। তো এই 9 বছরে আমি যদি এই দুর্নীতিকে নিয়ে বসে থাকতাম, তাহলে আমি আজকে এই মানে আমি যে ডিএসপি পদে আছি, এই পদেটা আমি কোনোদিন পেতাম না। তো দুর্নীতি যদি থাকেও, আমি বিশ্বাস করি অর্জুনের মতন, যে অর্জুন মাছের আঁকটা দেখছিল, আপনাকে ওই মাছের আঁক, চোখ, মাছের চোখ মানে মহাভারতে ছিল না, ওই অর্জুন তীর চালাচ্ছিলেন, তো ওই মাছের চোখকে আপনাকে দেখতে হবে। ঠিক আছে, আপনার জন্য মাছের চোখ আছে, যদি একটাই পোস্ট আছে, ওটা আমার লাগবে। তো একটা এরকম আমি ঘটনাটা বলি, 2020-তে প্রবাবলি বা 21-এ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটা পোস্টের, শুধু একটাই পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, ডেপুটি ম্যানেজারের ভ্যাকেন্সি। আমি 10 বছর এখানে কাজ করেছি, আমি চেষ্টা করেছিলাম কি আমি ওই পোস্টে পৌঁছতে পারি, বাট প্রথমে রিক্রুটমেন্ট রেগুলেশনে যা রিকোয়ারমেন্ট ছিল আমি এলিজিবল ছিলাম না। কারণ আমার মার্কসটা মানে অনেক খারাপ। জানি না কত ভালো কিনা, বলা উচিত কিনা, কিন্তু আমার মার্কসের পিরামিডটা উল্টো ছিল, মানে মাধ্যমিকে বেশি, তারপরে এইচএসে কম। 2 বছর নষ্ট হলো, তারপরে আবার বিএসসি জয়েন করলাম, আরো পিরামিড নিচে গেলো, মানে দুবার মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিলাম, কিন্তু আমি পড়াশোনা ছেড়ে দিলাম। কেনা যত চেষ্টা আমি মাস্টার ডিগ্রিতে করছি, যদি আমি ডব্লিউবিসিএস এ করি, তো হতে পারে এটা আমি পেয়ে যাব, মাস্টার ডিগ্রি করে তো আমার কোনো লাভ হবে না। তো মার্কসটা মানে আমি যদি মাস্টার করতাম, আমার এখনো বিশ্বাস আছে ওর 30% বা ওর নিচে গিয়ে নামতো। তো আমার 40%ও মার্কস নেই গ্র্যাজুয়েশনে। সেই সময় 50% গ্র্যাজুয়েশনে চাইছিল বা মাস্টার ডিগ্রি, আমার দুটোই ছিল না। সেই জন্য আমি যে সময় প্রচুর ভ্যাকেন্সি ছিল আমি পরীক্ষা দিতে পারিনি। আর যে সময় এই কন্ডিশনটা চেঞ্জ করা হলো, সিম্পলি
সিম্পলি গেট করা হলো কি না জাস্ট গ্র্যাজুয়েশন লাগবে, সেই সময় একটাই ভ্যাকেন্সি ছিল। আর আমি ওতেও দিয়েছিলাম পরীক্ষা, আমি 9th র্যাঙ্ক করেছিলাম ওতে। চাকরিটা পাইনি, কষ্ট তো ছিল, আমার ডেসপারেটলি দরকার ছিল ওটা। কিন্তু আমি এটাই বলবো কি ওই একটা পোস্টের জন্য আমি কম্পিটিশন যদি করতে পারি, আপনি কেন করতে পারেন? আপনি করুন, ব্যাস। এই দুর্নীতি আছে কি নেই, কে কি করে পেলো, এসব ভেবে আপনার কোনো লাভ হবে না। আপনি খুব বেশি হলে ডিমোটিভেট হতে পারেন। যদি ডিমোটিভেট হওয়ারই দরকার আছে তাহলে কেন পিএসসি তে যাচ্ছেন? এমনি ডিমোটিভেট হয়ে যান, ফালতু ফালতু টাইম নিজের নষ্ট করছেন। টাইম থেকে বেশি প্রিসিয়াস কিছু নেই। টাকা পয়সা সব একদিন পাওয়া যাবে, টাইম আর কোনোদিন পাওয়া যাবে না। আমি এসব টাইম হারিয়েছি, অনেক কষ্ট করে পড়াশোনা করেছি বা যাই কিছু আহ, এখন অব্দি এই বয়স অব্দি পেয়েছি, সব ইজিলি কিছু পাইনি। এই কষ্টতে অনেক কিছু হারিয়েছি। এই হারানোটা অনেক ইজি আছে, এটা মনে রাখবেন। তো আমি আপনাকে এটাই বলবো কি নিজেকে বাঁচান। ইউ ক্যান অ্যাচিভ ইট, ইউ ক্যান সেভ ইউর অ্যাসেটস, যা কিছু আছে, ইউর ড্রিমস। ঠিক আছে, আমি এই টিএসপি হওয়াটা আমার ড্রিম ছিল না, আমি গভর্নমেন্ট চাকরিতে আসার কোনোদিন আমার ড্রিম ছিল না, আমার ড্রিম অন্য কিছু ছিল। আনফর্চুনেটলি আমি করতে পারিনি। তারপরে একটা আহ, আমরা উর্দুতে বলি জিদ, একটা জিদ ছিল, ঠিক আছে, কি না এটাই করবো এখন। আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ। অনেকগুলো লোক চাকরি পেয়ে গেছে, অ্যান্ড আই আই বিলিভ কি আমি ওদের থেকে অনেক ভালো। আমি কি আমার মানে অফিসে অনেক লোক বিলিভ করতো কি স্যার ওদের কি করে হয়ে গেছে, আপনারটাও হয়নি। তো ইট বিকেম এ চ্যালেঞ্জ ফর মি কি আমাকে কিছু করতে হবে। তারপরে কিছু একটা ঘটনা জীবনে ঘটলোতে আমি এক্সিকিউটিভের যে চেষ্টা করছিলাম ওকে ছেড়ে আমি ভাবলাম না এখন আমার ডিএসপি হওয়ার দরকার আছে। আর ফাইনালি আমি ডিএসপি হতে পেরেছি। তো আমি এটাই বলবো কি এই দুর্নীতি ফুর্নীতি যদি আমি ভাবতাম না আমি এসব করতে পেতাম না। সব কিছু আছে পৃথিবীতে, ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। আপনি আপনার জিনিসটা দেখুন, এটা আমি আশা করি এটা বেশি বেনিফিশিয়াল হবে। স্যার, ক্যান ইউ গিভ অ্যান অ্যানালাইসিস অফ ডব্লিউবিসিএস 2020 মেইনস পিটি কাট অফ ফর গ্রুপ এ বি? এখন দিতে পারবো না, বলা মুশকিল। ঠিক আছে, কিন্তু লাস্ট টাইম যা কাট অফ ছিল আপনি টেন্টেটিভলি ধরে নিন কি ওর আশেপাশেই হবে কিছু। কারণ এত ফ্লাকচুয়েট করছে মার্কস, এখন বলাটা মুশকিল। মানে র্যান্ডমলি কোনো একটা নাম্বার আমিও বলতে পারি, বাট ইট ইজ নট মাই নেচার। তো আমি এটা বলতে পারবো না আপনাকে যা তা নাম্বার হতে পারে, কনস্ট্যান্টলি ওই নাম্বারটা ম্যাচ করে যাবে, নাও ম্যাচ করতে পারে। তো ওর থেকে ভালো যে লাস্ট কাট অফ ছিল ওকেই ধরে এখন। ওর থেকে বেশি 10 মার্কস নিয়েছিলেন, ওটা ভালো। আমার যা লাগছে ও তো কাট অফ যাবে না, তাতেও সেফটি আছে কি আপনি নিয়েছেন। প্লাস আমি যেভাবে কাট অফ নিয়েছিলাম, আমি সবসময় আমি আমার টাইমে 60 to 65% মার্কস স্কোর করার চেষ্টা করেছিলাম। আপনি আমার মার্কসটা দেখে বুঝতে পারবেন 60 to 65% মার্কসের ভিতরেই আছে। আপনাকে বলবো কি 65 to 70% মার্কস অ্যাচিভ করার চেষ্টা করুন। ও তো যাবে না, কিন্তু এটা চেষ্টা করুন অ্যাচিভ করার। 65 হলেও আপনি ইনশাল্লাহ চাকরিটা পেয়ে যাবেন। ग्रेट इनिशिएटिव, थैंक यू। क्या इंग्लिश का मार्क्स आपको 2020 में ज़्यादा मिला है एज कम्पेयर टू प्रीवियस ईयर? यस, बहुत बहुत ज़्यादा मिला है, क्योंकि प्रीवियस ईयर्स का मार्क्स था 70 80 इस तरह का मार्क्स था। मैं एग्जैक्टली अभी मार्क्स आपको नहीं बता पा रहा हूँ, मैं कोई दिन उस पर डिस्कस कर लूँगा कि पिछले पेपर्स का मार्क्स था। मैं आपको दिखाई देता हूँ अभी, मैं आपको मार्क्स दिखा दे रहा हूँ। 2017 इंग्लिश में आया था 78। ओके, ये है मेरा मार्क्स इंग्लिश में 78। मैं स्क्रीन पे दिखा दे रहा हूँ आपको। 2017 इंग्लिश कंपलसरी मार्क्स था मेरा 78। 2018 मार्क्स था 92.5। 2019 मार्क्स था 84। एंड 2020 मार्क्स है मेरा 124। तो फ्लक्चुएशन आप देखिए, और 80 90 70 और ये 120, मतलब मेरे राइटिंग स्किल में भी कुछ इम्प्रूवमेंट हुआ है। और ये मेरी ही गलती रही होगी डेफिनेटली, क्योंकि मुझे लगता नहीं है कि इन सब में करप्शन की वजह से मुझे मार्क्स मिला है, कम मिला है। मैंने अभी तक रिव्यू नहीं कर पाया हूँ इसका, लेकिन मुझे मुझे पता है कि मैंने कैसे कर दिया था। जैसे जैसे वक्त के साथ मैंने भले मेरी पढ़ने की रफ्तार कम हुई होगी या मैं वक्त कम दे पा रहा हूँ, लेकिन क्या होता है ना कि एक डेवलपमेंट होता है। जब आप किसी चीज़ में लगे रहते हैं तो आपके साथ डेवलपमेंट होता रहता है। तो हर वक्त पढ़ना ही होगा ऐसा ज़रूरी नहीं है। आपने कभी अगर कॉन्सेप्ट एक बार सही कर लिया है तो बार बार पढ़ने की ज़रूरत नहीं पड़ती है। आपके उस कॉन्सेप्ट की मदद से आप अ, आसानी से रास्ता पार कर सकते हैं। तो मेरे साथ ये बेनिफिट हुआ है, और डेफिनेटली मुझे मार्क्स बहुत ज़्यादा मिला है। सब्सक्राइब कर दिलम, थैंक यू। पीटी स्कोर जहाँ तक मैंने कैलकुलेट किया है 112 तो है कम से कम। और
एक दो पेपर और है, मैं आपको डिस्कस करता हूँ यहाँ पर। बता नहीं सकता कितना हेल्प मिला, रिलीफ मिला, इनायत फरमाई और बाकी पेपर, जी ज़रूर बाकी पेपर्स भी मैं इंशाल्लाह शेयर कर दूंगा। रिव्यू करने वाला कोई मिल नहीं रहा है इस तरह कि मैं रिव्यू करवा पाऊँ उर्दू का, तो मैं शेयर कर दूंगा इंशाल्लाह, बाद में देखा जाए। मैं कोशिश करूंगा अगर आप लोग को ऐसा रिक्वायरमेंट लगा कि मैं पेपर मैंने किस तरह से लिखा था उसको ज़रूर डिस्कस करूं, क्योंकि उसमें एनालिसिस करना बहुत ज़रूरी है। जैसे मीर तकी मीर पे 3 बार क्वेश्चन आया 3 अलग-अलग साल में, तो आप आंसर देखना मोरलेस एक जैसा है, अल्फाज सेम है या नहीं है, या कॉन्टेक्स्ट सेम है, आपको यही ऑब्जर्व करना है। क्योंकि मैंने बताया ना, मैं रटने में मेरे को वक्त मिलता नहीं था और रट के मैं याद नहीं कर पाता था, तो मुझे आंसर लिखने का तरीका समझ में आ गया था कि किस तरह से लिखा जा रहा था। ठीक है, तो मैंने जितना, चूंकि मीर तकी मीर और गालिब का जो गालिब के अशार है ये कुछ ज़्यादा याद है मुझे, तो इन्हीं के अशार के ऊपर मैंने अपनी बातें लिख दी थी। पैटर्न समझ में आ गया था, बिल्कुल वही अल्फाज भारी भरकम यूज इस्तेमाल करने में ऐसा कोई ज़रूरी नहीं है। तो वो मैं, अगर आप लोग चाहेंगे तो मैं वो अ, आप बता देना मेरे को, मैं उस पर डिस्कस कर लूंगा। उससे पहले मैं वीडियो सारे पीडीएफ में अपलोड कर दूंगा इंशाल्लाह। समझ आ गया कैसे आंसर लिखना है, थैंक यू, बहुत अच्छी बात है। अ, देखिए प्रेसी सीट में मैक्सिमम कितना वर्ड का प्रेसी लिखना होता है, 1/3 लिखना पड़ता है। आप उससे कम लिख लें तो ठीक है, मैक्सिमम 1/3 होता है। স্যার আমি 2022 মেইনস এক্সাম দিয়েছিলাম কিন্তু কম্পালসরি পেপার দুটো ভুল করে ফেলি। ভুল বা এডিটোরিয়াল লেটার লেখার সময় পত্রিকার নাম ও ঠিকানা বিস্তরিত লিখে দিই, বিস্তারিত লিখে দিতে চাই, কিন্তু প্রশ্নের থেকে নিজের নাম ঠিকানা পরিবর্তে এক্স ওয়াই জেড ব্যবহার করুন। আচ্ছা, এটা আমি বলেছিলাম প্রথম পার্টটা তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখুন আপনি যে এডিটোরিয়ালের নাম লিখেছেন বা এটা 20 মার্কস কেটে নেবে। মানে আমার নিজেরই হয়েছে 2018 এর উর্দু পেপারে আমি ভুল করে একজনের নাম লিখে দিয়েছিলাম। আমিও জানতাম না ওই রিজওয়ান নামের কে আছে কে নেই, বাস এমনি লিখে দিয়েছিলাম একটা নাম রিজওয়ান এক্স ওয়াই জেড এর জায়গায়। তো 20% মার্কস, দ্যাট ইজ 20 মার্কস, 10% মার্কস কেটে নিয়ে হয়েছিল। ঠিক আছে, তো ওটা আমি অলরেডি দেখিয়েছি, আবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি দেখতে পারেন লেখা ছিল। তো আপনারও মার্কস ওটা কাটবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর আছে কি আপনি বলেছেন যে কম্পালসরি পেপার 1 এর নামে নেম অফ এক্সামিনেশন এর কলমে ভুল করে নিজের নাম লিখে ফেললি, পরে অবশ্য সেটা কেটে আবার সংশোধন করি। উপরের দুটি কারণে কি খাতা বাতিল কিংবা মার্কসের ডিডাকশন হবে? খাতা বাতিল হবে না, ঠিক আছে। নামটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। খাতা বাতিল হবে না। আপনি তো এমনি কারেকশন করে দিয়েছেন, সেটা প্রবলেম নেই। হ্যাঁ, ওই যে আপনার মার্কস ডিডাকশনটা বললাম ওটা মার্কস ডিডাক্ট 100% হবে, নো ডাউট। যদি পেপার চেকার আপনাকে কনসেশন দিয়ে দেয়, মার্কস না কাটে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদিও কনসিডার না করে তাহলে মার্কস 100% কাটবেই কাটবে। আমারটা কাটা হয়েছে, আমি प्रेसिडेंस আছে আমার কাছে। सर अगर खुद का नाम लिखे तो लेटर के अंत में 2 नंबर काट 2 नहीं काटेगा सर, 20 मार्क्स काटेगा। ठीक है, आप अपना नाम लिखिए, किसी का भी नाम लिखिए, सोमनाथ मंडल जी, मार्क्स कटेगा ही कटेगा, 100% काटेगा। ঠিক है, তো ये कुछ चीजें थी यहाँ पर। এসে কত ওয়ার্ডের মধ্যে লিখতে লেখা উচিত? এই এসেটা দেখে 300 ওয়ার্ডস আসলে দেখুন, এসে 250 বলে যা ওয়ার্ড ওখানে বলা থাকে ও তো হয় না, ঠিক আছে, কিন্তু 5% গ্রেস থাকে। আর যদি আপনি ভালো লেখেন তাহলে আমি বলছি না এটা খুব বেশি লেন্দি হলে কিন্তু কনসিডার করবে না। কিছু কিছু এরকমও আমি পেপার চেকারকে দেখেছি, যারা পেপারে আপনি কি লিখেছেন ওর থেকে বেশি দেখে পেপারের সাইজ কত, মানে কত বড় অ্যান্সার লিখেছেন। তো দুরকমই পেপার চেকার আমি এক্সাম্পলটা দেখেছি, মানে পিএসসি এর পেপার চেকারের এক্সাম্পল বলছি, দেখেছি এটাকে। আমার নিজের পেপারই আমার মনে হলো যে একটা ভালো লিখেছি, মার্কস কম পেয়েছি, আর যা তা লিখে দিয়েছি, মানে যা তা মানে খুব বেশি কনস্ট্রাকটিভ সাবজেক্টিভ ছিল না, কোন ফ্যাক্ট ছিল না। লেখাটা স্টাইলটা ঠিক ছিল কিন্তু ফ্যাকচুয়ালি ওখানে অনেক কিছু ডেটা কিছু ছিল না, ওতে মার্কস বেশি দিয়েছে। তো আমার লাগলো কি হতে পারে ইদার লেখাটা ঠিক আছে, বা বেশিরভাগ যা লাগলো মনে হচ্ছে সাইজ দেখেই লিখেছে। তো আপনি সাইজ একটু ম্যানেজ করবেন, বাস 200 বলেছে 250 অব্দি লেখা যেতে পারে। ঠিক আছে, আর প্লাস ইটস অল অন দ্য পেপার চেকার, ওর মুডের উপর আছে। আরটিআই করলে কপি দেবে, ডেফিনেটলি দেবে, কেন দেবে না।
আমি তো পেয়েছি। অনেক লোক বলেছে আমি আরটিআই কপি পাইনি। আমাদের সাথে একজন আছেন, উনিও বলছেন, মানে এখন তো আরটিআই কপি পাওয়ার পরে এমন মনে হচ্ছে কি আমি কোনো বড় অ্যাচিভমেন্ট করে ফেলেছি। যবে থেকে মানে ভিডিওটা আমি আপলোড করেছি, আমি মানে প্রায় মোটামুটি ভালো সংখ্যায়, স্পেশালি যারা অফিসার হয়ে গেছেন ডব্লিউবিসিএস, ওরা বেশিরভাগ অ্যাপ্রোচ করেছে, ভাই কি করে পেলে। আমি জাস্ট আরটিআই করেছি, আর কিছু করিনি, বিশ্বাস করুন। আমি পেয়ে গেছি, তো আপনারাও পাবেন। ঠিক আছে, আমি কি করেছি, ওই যে ফরম্যাট বললাম, নর্মাল একটা লেটার লিখে একটা কোড ফি লাগালাম। আপনারাও কোড ফি লাগান, হতে পারে আপনারা অন্য কিছু দিচ্ছেন এই জন্য কিছু হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, যে পরীক্ষার রেজাল্টটা চলে এসেছে ওর কপি আপনি পাবেন, আন্ডার প্রসেসটা কিন্তু পাবেন না। আমার রেজাল্ট আসার পরে আমি কিন্তু ডিমান্ড করেছিলাম, সেই জন্য আমি পেতে পেরেছি। বাংলা কম্পালসারি পেপার এখন পাইনি স্যার, পেলে আমি ডেফিনেটলি করবো। ডব্লিউবিসিএস এর মার্কস কিভাবে পাওয়া যাবে? পাওয়া যায় না, আরটিআই করে আপনি এটা পাওয়া যেতে পারে, যদি আপনি ওটা ডিমান্ড করেন। রাহুল আবার এত বম ব্লাস্টিং ওয়ার্ড ইউজ না করে যদি সিম্পল ওয়ার্ড, ডেফিনেটলি আপনি সিম্পল ওয়ার্ড করেই লিখুন না। বম ব্লাস্টিং ওয়ার্ড মানে আমি জানি না কত বম ব্লাস্টিং ছিল, কিন্তু কয়েকটা ওয়ার্ড তো লিখতে লিখতে মাথায় চলেই আসে। এরকম আপনিও কয়েকটা ওয়ার্ড জানেন যে আমি জানি না। তো একটা ওয়ার্ড অন্য একজনের জন্য হতে পারে বম ব্লাস্টিং লাগবে, কিন্তু আমি এটাই বলবো কি আপনি সিম্পল ওয়ার্ডে লিখুন। আপনার দেখুন, যে সময় আপনি অফিসার হবেন, তো আপনার যে শব্দটা হবে ওটা রিডার ফ্রেন্ডলি হওয়ার দরকার। দিস ইজ হোয়াট দে অ্যাকচুয়ালি ডিমান্ড। তো আপনি যদি অনেক ভারী ভরকম ওয়ার্ডস লিখেন তাহলে অনেক মুশকিল হয়ে যাবে। আপনি কোনো সিম্পল ওয়ার্ডে সিম্পল ভাষায় যদি লেটার লিখেন, তো পাবলিকও বুঝতে পারবে, অফিসাররাও বুঝতে পারবে, দে উইল অ্যাপ্রিসিয়েট ইউ টু। তো আপনি বম ব্লাস্টিং ওয়ার্ডস না লিখে আপনি সিম্পল ভাষায় লিখুন, বাস লিখুন, এটা ইম্পর্টেন্ট। ভালো করে যে আপনি যে বলতে চাইছেন ওরা যদি বুঝতে পারে, এটাই ইম্পর্টেন্ট। আশা করি মিস্টার দাদাগিরি সেশন 10 আমি অ্যান্সারটা দিতে পেলাম। পয়েন্ট আছে সিলেবাসে, ডেফিনেটলি আপনি সিলেবাস, যদি আপনি নিজে সিলেবাস না জানেন তাহলে অনেক মুশকিল আছে। স্যার একটা কথা অনেস্টলি জানতে চাইছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, সরি ফর দ্যাট। সরকারি চাকরি পেতে গেলে পলিটিক্যাল সাপোর্ট লাগবে কিনা? দেখুন, আপনার কাছে যদি পলিটিক্যাল সাপোর্ট আছে আপনি লাগিয়ে দিন, ঠিক আছে। এমনি তো কারাপশন যদি আছে, তো পলিটিক্যাল সাপোর্টস এর অনেকগুলো, মানে এটা দীর্ঘদিন তো ধরে চলে আসছে। তো সাপোর্ট ছাড়া চাকরি পাওয়া যায় না এরকম কিছু নেই। আমি আপনার সামনে এক্সাম্পল আছি, আমার সাথে 22 জন, আমার সাথে মানে আমরা টোটাল 22 জন আছি। রেভিনিউতে কয়েকজন আছে, এরা উইদাউট এনি পলিটিক্যাল সাপোর্ট চাকরি পেয়েছে। আপনি লাখ লাখ ক্যান্ডিডেটস পাবেন যারা উইদাউট এনি পলিটিক্যাল সাপোর্ট চাকরি পেয়েছে। তো সংখ্যাটা এদের বেশি আছে। উইদাউট পলিটিক্যাল সাপোর্ট ডেফিনেটলি চাকরি পাওয়া যায়, একটু ধৈর্য রেখে আপনাকে করতে হবে। আর প্ল্যান বি আপনি ডেফিনেটলি একটু বানিয়ে রাখুন, একটা টাইমের পরে প্ল্যান বি লাগবে। যদি এটা না হয় তাহলে আমি কি করবো, প্ল্যান বিটা না থাকলে এটা কষ্ট হয়ে যাবে লাস্টে। তো এটাই ছিল আজকের জন্য, এটাই কোশ্চেন অ্যান্সার সেশন। অনেক টাইম নিয়েছি আপনার, মানে মোটামুটি 47 মিনিটস হয়ে গেছে। আশা করি আপনাদের যা ডাউট ছিল বা কোয়েরি ছিল ওর উত্তরটা দিতে পেলাম। আরও যদি কিছু প্রশ্ন থাকে আপনি আমাকে আবার কমেন্ট সেকশনে করুন, বা আমার যে টেলিগ্রাম আছে ওখান থেকে আপনি আমাকে অ্যান্সার, আপনার কোয়েরি করতে পারেন। তো আমি লিঙ্ক সব দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশনে। স্টে ব্লেসড, থ্যাংক ইউ, টেক কেয়ার।